নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বড়সড় দুষ্কৃতী হানা থেকে বাঁচল জলপাইগুড়ি শহর। রাত বিরেতে পুলিশ বাহিনীর ওপর গুলি বৃষ্টি করে ফেরা দুষ্কৃতীরা। তদন্তে নেমেছে পুলিশ। ময়নাগুড়িতে গাছে বেঁধে পিটিয়ে কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তদন্তে পুলিশ। রাজ্য জুড়ে এমন অবস্থার বিরুদ্ধে মুখ খুললেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত। পুলিশকে লক্ষ্য করে গুলি। বড়সড় দুষ্কৃতী হানা থেকে বাঁচল জলপাইগুড়ি শহর। তদন্তে ঘটনাস্থলে পুলিশ। গভীর রাতে ব্যবসায়ীদের অভিজাত এলাকায় সন্দেহজনক গাড়িতে জনা কয়েক। সামনে যেতেই সাদা পোশাকের পুলিশ দলের উপর গুলি বৃষ্টি করে ফেরা দুষ্কৃতীরা। আটক ৩। আতঙ্কে এলাকাবাসীরা। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত প্রায় 2:30-টে গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শহরের প্রধান ব্যবসায়িক কেন্দ্রে দিনবাজারের রামানন্দ দাগা সরণিতে ছুটে যায় কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ দলের সদস্যরা। রাত তখন 2:18 কি 2:20। দিনবাজার এলাকায় একটি গাড়িতে সন্দেহজনক 4 থেকে 5 জন। চেস করতে পুলিশের উপর 3 রাউন্ড গুলি চালিয়ে ফেরার হয়ে যায় সন্দেহজনক দলটি। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রাতে ঘটনাস্থলে থাকা 3 শ্রমিককে আটক করে। ঘটনা প্রসঙ্গে এলাকাবাসী তথা ব্যবসায়ী লালবাবু সিং জানান, ভোর হতেই শুনতে পেলাম রাতে গুলি চলেছে। এমন তো এই শহর ছিল না, আমরা আতঙ্কে রয়েছি। ঘুম থেকে উঠে এসে দেখি, তো তারপরে শুনি যে এখানে নাকি রাত্রিবেলা গুলি চলছে। আর সকালবেলা উঠে দেখি যে আবার সামনে মেডিকেল স্টোর আছে একটা, রেলিং ভাঙা। হ্যাঁ, উল্টো দিকে বাড়িতে লেবাররা ঘুমাইতো, ওদেরকে পুলিশ উঠায় নিয়ে গেছে। এইটুকুই এখন পর্যন্ত জানতে পারছি। এমনি কারো বাড়িতে চুরি টুরির ব্যাপার? না, চুরি টুরি খবর কখনো পাইনি। আর এই এলাকাটাকে কি এলাকা বলে? নাম এটা দিনবাজার। মারোয়ারিপট্টি। সবাই ব্যবসাদার? সব ব্যবসাদার। আর এইভাবে জলপাইগুড়িতে কোনোদিন শোনা যায়নি যে গুলাগুলি চলতেছে। এখন কি আপনাদের একটু আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে? তো ভয় হবে না, এখন তো পুরোপুরি ভয় হচ্ছে আমাদের। যে এইরকম ফোর্স এরিয়া বলে জলপাইগুড়ি দিনবাজারকে, এখানে যদি গুলাগুলি এরকম চলে তাহলে মানে নিশ্চয়ই কোনো একটা ক্রাইম জাতীয় ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। আর কি হয়েছে এটা তো বলতে পারতেছি না। রাত্রেবেলা চলছে, তখন সবাই ডিপ ঘুমে। আপনার নাম কি? আমার নাম লালবাবু সিং। আপনি ব্যবসায়ী? আমি ব্যবসায়ী। ঘটনাস্থলের ঠিক ওপরেই বসবাসকারী ব্যবসায়ী তৈমুর ইমরান বলেন, সকালে উঠে দেখে আমার ওষুধের দোকানের গার্ডওয়ালটা ভাঙা। তারপরেই শুনছি রাতে গুলি চলেছিল। এরকম বাইরে দেখি পাশে লটারি দোকানটা আছে, ছোট লটারি দোকানটা, ওই লটারি দোকানের মধ্যেও দেখলাম গাড়ির কাজ ভাঙা টাঙা আছে, ওইখানে হিট করছে। হিট করার পরে আপনার কি মনে হচ্ছে যে গাড়িটা ওরা ঘুরাইতে যায়? ওইটা তো আমরা এখন রাত্রেবেলার ব্যাপার, আমরা তো ঘুমিয়েছিলাম। হ্যাঁ, কি ব্যাপার স্যাপার আমি তো এমনি কোনো আওয়াজ টাওয়াজ পাইছিলেন? আওয়াজ হই আল্লাহ পাইছিলেন? না, আমাদের তো বন্ধ থাকে তো আমাদের উপরে। হ্যাঁ, এসি চালায় ঘুমাই তো, কিছু আওয়াজ পাওয়া যায় না। এখন আমি ব্রাশ করছি, তখনই আমাকে বললো, আমাকে পাড়া ছিল আমাদের, এসে বললো যে এটা ব্যাপার আপনার দেখেন তো দোকান ভেঙে দিয়েছে ব্যাপার। আমি না গাড়ি সত্যি তো একটা রেলিং নাই, রেলিং এখান থেকে নিয়ে চলে গেছে, এখান থেকে নিয়ে আমার সব ভেঙে চুলে একদম একাকার। হ্যাঁ, তারপরে ওই লটারি দোকানটাও ভেঙে দিয়েছে। এটা এই স্ট্রিটটাকে কি বলে, মানে কি নাম জায়গাটা? এটা অ্যাকচুয়ালি সরকারি নাম হচ্ছে রামানন্দ ডাকা সরণি। না, রামানন্দ ডাকা একদম গোসালা মোড় থেকে নিয়ে এই ব্রিজ অব্দি রামানন্দ ডাকা সরণি। দিনবাজার। হ্যাঁ, কিন্তু আমরা দিনবাজারে বলি, মারোয়ারিপট্টি বলি। আপনার নাম কি? আমার নাম তৈমুর ইমরান। আপনি ব্যবসা করেন? হ্যাঁ, আমার এই দোকানে ওষুধ দোকান আছে, আমি ব্যবসা করি। এমনি কি শুনতে পাচ্ছেন এখানে, যে কি ঘটনা হয়েছিল? যে এরকম কিছুই তো শুনে, খালি শুনছি গুলি চলছে। কি গুলি চলছে, কোথায় গুলি চলছে, কি ব্যাপারে গুলি চলছে। কাউকে আটক করে নিয়ে গেছে এখান থেকে? এখন শুনতেছি বলে এখানে 3 জন পুলিশ বলে ঘুমায় বলে ওদের পুলিশে বলে নিয়ে গেছে। পুলিশ রাত্রেও আসছিল? ওইটা বলতে হবে না, কারণ যেটা জানি না, আমি সকালবেলা এসে আমি দেখলাম এই ব্যাপার। টোটো চালকদের উপরে পুলিশি জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানালো সিআইটিইউ অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়ন। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন অজুহাতে প্রতিদিন টোটো আটক করছে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। টোটোয় মাল ওঠানো, জাতীয় সড়কে টোটো চালানো, স্কুলের সামনে টোটো থেকে ছাত্রছাত্রীদের ওঠানো নামানো ইত্যাদি নানা কারণে টোটো আটক করে 3 থেকে 7 দিন আটকে রাখা হচ্ছে। জরিমানাও করা হচ্ছে টোটো চালকদের। এরই বিরোধিতা করল টোটো চালকরা। সিআইটিইউ অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক সুভাষিস সরকার সাংবাদিকদের জানিয়েছেন, টোটো চালকদের উপর পুলিশি জুলুম মেনে নেওয়া হবে না। তিনি জানান, বহু ছাত্রছাত্রী এবং অভিভাবকরা টোটোর উপর নির্ভরশীল।
স্কুলের সামনে থেকে হঠাৎ টোটো আটক করায় বিপদে পড়ছেন টোটো চালক ও ছাত্রছাত্রীরা। স্কুলের গেট থেকে দূরে ছাত্রছাত্রীদের নামালে যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে দায়িত্ব বর্তাবে টোটো চালকদের ঘাড়ে। এক্ষেত্রে সব স্কুলের গেটে ট্রাফিক পুলিশের দাবি জানিয়েছেন তিনি। মাল পরিবহনের ক্ষেত্রে টোটোয় 4 জন যাত্রীর গড় ওজন 50 কেজি হিসাবে টোটোর ভিতরে মোট 2 কুইন্টাল পর্যন্ত মাল পরিবহনের ছাড়পত্র দাবি করেছেন তিনি। জাতীয় সড়কে টোটো চলাচলের নিষেধাজ্ঞাকে স্বাগত জানালেও কিছু জায়গার ক্ষেত্রে যেখানে অল্প দূরত্ব জাতীয় সড়কে না গিয়ে ঘুরপথে গেলে অনেক বেশি দূরত্বেই যেতে হবে, সেক্ষেত্রে ছাড়ের দাবি জানিয়েছেন তিনি। সমস্ত বিষয়টি নিয়ে দ্রুত ডিএসপি ট্রাফিকের সঙ্গে কথা বলা হবে বলে জানানো হয়েছে। যদিও ট্রাফিক অফিস সূত্রে জানা যায় টোটো চালকরা আইন ভঙ্গ করে বিভিন্ন জায়গায় টোটো রেখে সাধারণ মানুষের চলাফেরার অসুবিধা করছে, আর তারই জন্য বেশ কয়েকটি টোটোকে আটকানো হয়েছে। বারবার করে আপনাদের টোটো আটকানো হচ্ছে, আজকেও বেশ কিছু আটকানো হয়েছে। কি কারণ হলো তো আপনারা কি হয়েছে? আমার একটা কারণে নো পার্কিং লেখা আছে, সেই বাচ্চাগুলোকে তো আমি এইভাবে এইখানে বাচ্চারা একটু ছেড়ে যেতে পারি না, দূরে বা 2 কিলোমিটার ছেড়ে যেতে পারি না, বাচ্চাগুলো রিক্স আছে। কিন্তু এখানে একটা রকম বাচ্চাগুলো নামাচ্ছি চলতি অবস্থায় নামেও নেই, বাচ্চাগুলোকে নামাই দেয় টোটো নিয়ে চলে যাচ্ছে। কী কারণে? বড়োবাবুর অর্ডার। তো বড়োবাবু যখন এটা অর্ডার আছে তাহলে বড়োবাবু এটা রিক্স নিয়ে বাচ্চাগুলোকে কীভাবে পার করবে, এটা আমার বক্তব্য। স্কুল ছুটি হওয়ার সময় আছে, টোটো পাননি? না, টোটো পাইনি। তারা কি বলছে? তারা তো কিছু বলেনি এখনো পর্যন্ত। ফেরত দেবে না? ফেরত না, ফেরত এখনো পর্যন্ত কোনো কথা হয়নি। আপনারা কি চান আসলে, বিষয় কি? আর নো পার্কিংয়ে আপনাদের দাঁড়াতে দেবে না? আপনারা দাঁড়ালেও ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আপনারা কিছু মানে সেখানে দাঁড়িয়ে সুবিধা করে দিও, যাতে ট্রাফিক বা যে অফিসার থাকবে সে আমাদের ছাত্রদের পার করে দিবে, সে ব্যবস্থা করে দিক। আমরা 2 কিলোমিটার দূরত্বে ছাড়িয়ে দেবো, তারা ব্যবস্থা করে পার করে দিক, এটা আমরা চাই। স্কুলে আসবেন সেক্ষেত্রে সমস্যা হবে, ফলে এই বিষয়টাকে সামনে নিয়েই আমরা বলছি। এবং এর সঙ্গে আরও দুটো বিষয় যেটা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে টোটোয় মাল পরিবহন বা টোটো হচ্ছে হাইওয়েতে ওঠার একটা বিষয়। সমস্তটা বিষয় নিয়ে ট্রাফিক অফিস থেকে একই দোষে 3 বার করে সাজা দেওয়া হচ্ছে। একবার হচ্ছে এদের টোটো 3 দিন থেকে 7 দিন আটকে রাখা হচ্ছে, 2 নম্বর যেটা 50 টাকা ফাইন করা হচ্ছে, আর 3 নম্বর হচ্ছে ওই 50 টাকার ফাইন দেওয়ার জন্য কোর্টে গিয়ে 500 থেকে 1000 টাকা মোহরি বা উকিলকে দিতে হচ্ছে। ফলে একই দোষে 3 বার এরা শাস্তি পাচ্ছে। আমরা ট্রাফিক আইসির কাছে গিয়েছিলাম জলপাইগুড়ি, সেখানে তার সঙ্গে আমরা আলোচনা করে বসার কথা বলেছিলাম। আমরা বলেছিলাম আপনি সব ইউনিয়নগুলোকে নিয়ে আলোচনায় বসুন এবং কি করতে চাচ্ছেন, কিভাবে এই কাজগুলোকে করতে চাচ্ছেন সেটা সবাইকে বলুন, তাহলে সুবিধা হয়। কিন্তু তিনি সেটা করতে চাইছেন না, তিনি আলোচনায়ও ঠিকমতো মানে আমাদের সঙ্গে আলোচনা করছেন না। ফলে আমরা ডিএসপি ট্রাফিককেও বিষয়টা জানিয়েছি, তার কাছে আমরা সময় চেয়েছি। আগামী দিনে তার সঙ্গে আমরা দেখা করব এবং এই বিষয়গুলো আমরা তাকে জানাবো, দেখা যাক কি হয়। পরবর্তী কি চিন্তা ভাবনা রয়েছে আপনাদের? হ্যাঁ, আমরা তো এটা দেখছি যে কি হচ্ছে। আমরা ধরুন জলপাইগুড়ি পাহাড়পুর মোড় থেকে কেউ হচ্ছে গোসলা মোড়ে যাবে, সেই ক্ষেত্রে হাইওয়ে তিনি ব্যবহার করবেন না, কোনো টোটো চালক হাইওয়ে ব্যবহার করবেন না। সেক্ষেত্রে দূরত্বটা মাত্র 100 মিটার থেকে 100 মিটারের দূরত্ব। সেটা যদি তাকে ঘুরে যেতে হয় তাহলে হয় সেখান দিয়ে এসে 5 কিলোমিটার ঘুরে বা 3 কিলোমিটার ঘুরে তাকে আবার সেখানে পৌঁছতে হবে। জলপাইগুড়ি গোসলা মোড় থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে যাবেন, মাত্র 50 মিটারের দূরত্ব, সেটাকে তাকে ঘুরে যেতে 3 কিলোমিটার ঘুরে যেতে হবে। সেই ক্ষেত্রে এদিক দিয়ে পুলিশ প্রশাসন চাপ দিচ্ছে তুমি হাইওয়েতে উঠতে পারবে না। আবার প্রশাসন জলপাইগুড়ি পৌরসভা ভাড়া 15 টাকা থেকে কমিয়ে ন্যূনতম ভাড়া 10 টাকা করেছে। ফলে দুই দিকে সমস্যা টোটো চালকদের ফেলে দেওয়া হয়েছে। ফলে এটার থেকে আমরা মুক্তি চাইছি, যাতে টোটো চালকরা তাদের জীবিকা সঠিকভাবে নির্বাহ করতে পারে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। ফলে আমরা আলোচনা চাই। বিনামূল্যে 3 বছর ধরে টিউশন পড়াচ্ছেন কাইরুল মাস্টার। মানুষের ইচ্ছে শক্তি থাকলে মানুষের পাশে দাঁড়ানো যায়। মানুষকে সহায়তা করতে, মানুষের পাশে দাঁড়াতে সদিচ্ছার দরকার। এরকমই এক সমাজসেবী দীর্ঘ 3 বছর ধরে বিনা পারিশ্রমিকে 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফ্রি টিউশন পড়াচ্ছেন। ক্রান্তি ব্লকের দক্ষিণ ঝাড় মাঝগ্রাম দিঘলটারি কাইরুল মাস্টার দীর্ঘদিন থেকে ফ্রি টিউশন পড়িয়ে আসছেন। গত 3 বছর থেকে নিজের উদ্যোগে বিনা পয়সায় এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের টিউশন পড়াচ্ছেন তিনি। গ্রামের দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত যাতে না ঘটে এবং গ্রাম বাংলার ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সেই লক্ষ্যে বিনামূল্যে টিউশন পড়িয়ে ছাত্রছাত্রীদের মেধাবী করে প্রতিষ্ঠিত করাই মূল লক্ষ্য বলে তিনি জানালেন। পাশাপাশি নিজের আর্থিক সহায়তায় সামান্য পারিশ্রমিকে 3 জন দিদিমণি রেখেছেন ছাত্রছাত্রীদের পাঠদানের জন্য। বর্তমানে তিনি সেই সকল দিদিমণিদের সামান্য সাম্মানিক দিতে অপারগ হওয়ায় সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন। তার এই শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠদানে যাতে কোনো ব্যাঘাত না ঘটে ছাত্রছাত্রীদের, সেই জন্য সকলের আর্থিক সহযোগিতার পাশাপাশি সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দা আবু হাসনাত আব্দুর রাজ্জাকরা জানালেন, দীর্ঘ 3 বছর ধরে ফ্রিতে তিনি ছাত্রছাত্রীদের সকালবেলা টিউশন পড়ান। এহেন মহান উদ্যোগকে এলাকাবাসীরা সকলেই ধন্যবাদ জানিয়েছেন।
হ্যাঁ, উনি একজন শিক্ষক, দীর্ঘদিন ধরে উনি পড়ায়, কিন্তু 3-4 বছর ধরে উনি এই দুস্থ যারা পয়সার অভাবে পড়তে পারে না, ওদের বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে উনি পড়ায়। উনার এই মহৎ উদ্দেশ্যকে আমরা স্বাগত জানাই। হ্যাঁ, এখানে বিনা পয়সায় পড়ানো হচ্ছে বাচ্চাদের যাতে একটু পড়াশোনা করতে পারে। এলাকার বাচ্চা ভালো করে পড়াশোনা করতে পারে না, আপনারা যদি সহযোগিতা করেন ভবিষ্যতের জন্য আমরা যাতে এগিয়ে যেতে পারি। স্যারের উদ্দেশ্য নিয়ে আমরা পড়াতে আসতেছি বাচ্চাদের, ভালোই লাগে পড়াতে আর কি। আপনার নাম? আমার নাম রেণুকা পারভিন। কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? আচ্ছা, এখানে কি হচ্ছে? এখানে পড়াচ্ছে, দীর্ঘদিন থেকে স্যার আমাদেরকে পড়াচ্ছেন বিনা পয়সায়। আচ্ছা, স্যারের নাম জানো? কাইম স্যার। হ্যাঁ, আচ্ছা, ঠিক। নাম তোমার? হাফিজ রহমান। কোন ক্লাসে পড়ো? 5। আচ্ছা, ক্লাস 5। কোন স্কুল? দেবীজোড়া জুনিয়র উচ্চ বিদ্যালয়। আচ্ছা, তো এখানে কি করতে আসছো? এখানে আমাদের স্যার বিনা পয়সা পড়ায় প্রতিদিন, আর সকাল থেকে এখন পড়ানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো কেমন লাগে তোমাদের? ভালোই লাগে। ভালোই লাগে। স্যার ভালো পড়াশোনা করে না? আর কে আছেন স্যারের সাথে? স্যারের সাথে 2জন ম্যাম, 3জন ম্যাম আছেন, আর হচ্ছে এই যে ছাত্র। আমার উদ্দেশ্য হলো এইটা, আমি বহুদিনকে আমার এই সাধনা সিদ্ধি হতে চলেছে, যেন আমি এই বাচ্চাদের মানুষের মতো মানুষ করতে পারি। এবং আমার সাথে 2-3জন ম্যাডাম আছে, এরা বহুদিন যাবত এখানে প্রাইভেট পড়াচ্ছে বিনা পয়সায়। এদের কোনো আমি বেতন দিতে পারছি না, তার জন্য আমরা সবার কাছে আমি অনুরোধ করতেছি যেন আমার এই প্রতিষ্ঠান যেন সার্থক হয়। হ্যাঁ, সেই জন্য আমি এই ঘরখানা নির্মাণ হয়েছে, যেন আমার সাধনা সিদ্ধি হয়ে যায়। তো কতদিন থেকে পড়াচ্ছেন এটা? আমরা 3 বছর থেকে পড়াচ্ছি বিনা পয়সায়, বহু কষ্ট করে পড়াচ্ছি আমরা। ম্যাডামদের কোনদিন বেতন দিতে পারতেছি না। ও, ম্যাডামদের মাইনের টাকা আপনার পকেট থেকে দেওয়া হয়? আমি আপাতত 200-400 করে দেই, ওরা যাওয়া আসা করে, টোটোতে আসে। হ্যাঁ, ওদের টোটো ভাড়া দিতে হয়। কতজন স্টুডেন্ট আছে এখানে? আছে প্রায় 40 জন আছে, বিভিন্ন ক্লাসে। হ্যাঁ, বিভিন্ন ক্লাসের আছে। আপনার নাম? আমার নাম কাইরুল মাস্টার। আলুর দাম বেড়েছে অনেকটাই, ডিমের দামও নেহাত কম নয়। এমত অবস্থায় একাধিক সমস্যার মধ্যেও মিড ডে মিলের খাবারে এই দুটো উপাদানই বজায় রেখেছে জলপাইগুড়ির সতীশ লাহিড়ী জুনিয়র বেসিক স্কুল। স্কুল কর্তৃপক্ষের কথায় আলুর দাম ঊর্ধ্বমুখী হলেও শিশুদের কথা চিন্তা করে আলুকে খাবারের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি, অর্থাৎ বাচ্চাদের খাবারের স্বাদের সাথে কোনো কম্প্রোমাইজ নয়। জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হলেও খাবারের তালিকা থেকে কোনো কিছুই বাদ দেওয়া হচ্ছে না। স্কুলে মোট প্রায় 135 জন পড়ুয়া রয়েছে। কিছু সমস্যাও রয়েছে স্কুলে। বৃষ্টি হলে স্কুলের সামনে জল জমে যাওয়ায় সমস্যা হয় শিশুদের। জায়গাটি পাকা করা একান্তই প্রয়োজন বলে দাবি। পাশাপাশি দরকার স্কুলের বাউন্ডারি ওয়ালও। মিড ডে মিলের খাবারের জায়গাটিও একটু রেনোভেশন প্রয়োজন। স্কুলে পানীয় জলের সুবন্দোবস্তর সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। আমরা তো সত্যি কথাই খুব মুশকিল হচ্ছে মিড ডে মিল চালাতে, কিন্তু আমি আবার একটা জিনিস কোয়ালিটিটা আর মেনটেন করি, সেই জন্য আলু যতই দাম হোক 30 টাকা, 35 টাকা এবং 40 টাকা করে আলু কিনছি। কিন্তু তোমরা নিজেরাও, তোমাদেরকে দেখালাম, তোমরা দেখেছো, আলুটা আমি বাদ দিইনি। কিন্তু আমাদের রোজ মিড ডে মিলে আলু আছে। আজকে আলু আর ডিমের ভুজি আছে, কালকেও তোমার আলু আর সয়াবিন দিয়ে। আমাদের আলুটা মানে মেন, আমাদের আলুটা মেন, আমরা আলু বাদ দিই। মানে এতে কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা হচ্ছে না বলবো না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না। আমার ডিমেরও তো দাম ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে ডিমেরও দাম হোক। আমার উইকে যেরকম ডিম, আমি উইকলি ডিম খাওয়াই। এই যে আমাদের রিন্টু আছে, রিন্টুই বাজার করে আমার মেনলি। তো আমরা কোনো কিছু আমরা বাদ দিচ্ছি না। তুমি সবাইকে, যে বাচ্চাদেরকেও জিজ্ঞেস করতে পারো। কতজন স্কুলে বাচ্চা আছে? আমার এখন 135। আর এমনি স্কুলে অন্য কিছু সমস্যা? আমার স্কুলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পুরো জল। আমরা চেয়েছিলাম যাতে এটা যদি একটু পাকা করে দেয়, আর একটা ছোট বাউন্ডারি ওয়াল যদি দিয়ে দেয়, আর একটু রিপেয়ারিংটা দরকার। কারণ কি, এই যে বাচ্চারা খাচ্ছে সেখানে যদি একটু পুরোটা যদি গ্রিল করা থাকতো তাহলে খুব ভালো হতো আর কি। এটাই সবচেয়ে বড় সমস্যা। আর ড্রিঙ্কিং ওয়াটার, এটা চাই আর কি। পানীয় জলের সমস্যা? হ্যাঁ। আর এমনি বাথরুম সব ঠিক আছে? বাচ্চা তো সব ঠিক আছে। এই যে আমার বাচ্চা, এদেরকে একটু বাথরুম টয়লেট ঠিক আছে। আমার গার্লস বয়েজ আলাদা টয়লেটই করে দাও। আপনার নাম আর পরিচয়? আমি তো গাগরি চৌধুরী, এখানে টিচার ইনচার্জ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়া হচ্ছে না ডিম ও সবজি, প্রতিবাদে কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালো অভিভাবিকারা।
এই পরিস্থিতি চলতে থাকলে কেন্দ্রের শিশুদের না পাঠানোর হুঁশিয়ারিও দেন অভিভাবিকারা। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়া বাগানধুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। বৃহস্পতিবার ওই কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবিকারা। জানা যায়, বর্তমানে 12 দিন ধরে মেটেলি ব্লকের বেশিরভাগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই সপ্তাহে 3 দিন শুধু সাদা ভাত থাকে, বাকি 3 দিন দেওয়া হচ্ছে চাল ও ডালের খিচুড়ি। এদিন অভিভাবিকারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই কেন্দ্রে ডিম ও সবজি দেওয়া হচ্ছে না, শুধু সাদা ভাত, চাল ও ডালের খিচুড়ি দেওয়া হচ্ছে। শিশুরা ওইসব খেতে চাইছে না। এদিন অঙ্গনওয়াড়ি কর্মীদের ডিম ও সবজি দেওয়ার কথা বলে দেওয়া হয়েছে। এরপরেও যদি না দেওয়া হয় তাহলে কেন্দ্রে আর শিশুদের পাঠাবেন না বলেও এদিন অভিভাবিকারা হুমকি দিয়েছেন। অঙ্গনওয়াড়ি কর্মী বেলি বেগম বলেন, গত প্রায় 3 মাস ধরে আমাদের ডিম ও সবজির বকেয়া বিলের টাকা দেওয়া হয়নি। তার উপরে বাজারে ডিম ও সবজির দামও অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে আর ঘরের টাকা থেকে বাজার থেকে ডিম ও সবজি কিনে চালাতে পারছি না। এদিন ঘটনার খবর পেয়ে ওই কেন্দ্রে যান সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী জানুকা শর্মা। তিনি বলেন, গত 12 জুলাই বিষয়টি লিখিতভাবে আমরা সিডিপিওকে জানিয়েছি। আমাদের দাবি, বকেয়া বিলের টাকা দ্রুত দেওয়ার পাশাপাশি বাজার মূল্যের সাথে ডিম ও সবজির দাম দেওয়া হোক। এদিনের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হবে। ব্লক সিডিপিও অফিস সূত্রে জানা যায়, কর্মীদের ডিম ও সবজির বিল বকেয়া আছে। যাবতীয় বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যা হচ্ছে আমাদের, মানে এই আগে তো ঠিকই ছিল, মানে আগের ডিম সবজি শুকনো ভাত ছিল, তো সাথে করে তরকারি দিচ্ছিল ডিম আর আলু। আর এখন মানে এই 15-16 দিন থেকে মানে খালি খিচুড়ি দেওয়া হচ্ছে, খিচুড়ি দেওয়া হচ্ছে। আর তার মধ্যে শুকনো ভাত আছে, শুকনো ভাতের সাথে কিন্তু মানে ডিমটা নাই, প্লাস আবার প্রায় সে তরকারিও নাই, কিছু নেই, শুকনো ভাত নিয়ে যাচ্ছে। বাড়ির বাচ্চাগুলো খাইতে পারতেছে না। ডিম যে পাবে বাচ্চারা, যে ডিমটা যে পাবে সেই ডিমটা কিন্তু সেন্টার থেকে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, তো এখন ওই শুকনো ভাত আর খিচুড়ি খালি নিয়ে গিয়ে তো কিছু হবে না। বাচ্চারা তো সবাই ডিম চাচ্ছে, তরকারি চাচ্ছে, খালি খিচুড়ি দিয়ে তো খাবে না, শুকনো ভাত তো খাবে না বাচ্চারা। তখন আমরা কি করব? এখন সেন্টারটা আমরা বলছিলাম, আইসে বলছিলাম, এর আগে কমপ্লেন করছিলাম, তো দিদিমণি বলছে যে এখন ওনার হাতে কিন্তু কিছু নাই। আচ্ছা, তো আমরা এখন কিছু করতে পারবো না। আমরা জাস্ট খালি আমরা সেন্টারে এসে দিদিমণিদেরকেই বলবো। এখন দিদিমণিরা এখন বলুক এখন কোথায় যাবে, কোথায় কি করবে, দিদিমণি জানুক। আমাদেরকে কিন্তু খিচুড়ি লাগবে, সাথে করে ডিম লাগবে, তরকারি লাগবে, তাহলে কিন্তু আমরা সেন্টার থেকে কিছু নিয়ে যেতে পারবো না। আপনার নাম? আমার নাম হচ্ছে আমিরান নেসা। এইখানে আমরা সেন্টারে আসতেছিলাম, এখন এই জন্য আমরা আসতেছি না। এখানে ডিম সবজি কিছু পাওয়া যাচ্ছে না। এই যে শুকনা ভাত, কোনো সময় ভাত রান্না হচ্ছে তো ডাল নাই, শুকনা ভাত নেওয়ার জন্য কে আসবে? ওই জন্য বাচ্চারা কেউ আসতেও খুঁজতেছে না। এই সেন্টারে আমরাও আসতেছি না, আরও আসতেও পারবো না। তাড়াতাড়ি যদি দেওয়া হবে না সবজি ডিম, তাহলে আমরা এখানে আসতে পারবো না। আপনারা কি আজকে এখানে বলে গেলেন কর্মীদের নাকি? এখানে আমরা আজকে বলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, কি বললেন আপনারা? এই যে ডিম সবজি কেন আমরা পাচ্ছি না, এখানে বাচ্চারা যে আসতেছে, কোনো সময় খালি শুকনা ভাত পাচ্ছে, ওই জন্য আসতে খুঁজতেছে না বাচ্চাগুলো। আচ্ছা, এরপরে যদি না দেয় তাহলে কি করবেন আপনারা? এরপরে আমরা বলে যাচ্ছি, তাড়াতাড়ি না দিলে আমরা আসবো না। বাচ্চাদের পাঠাবেন না এখানে? না, পাঠাবো না এখানে বাচ্চা। কি নাম দিদি আপনার? সবিনা খাতুন। তো দীর্ঘদিন দিয়ে আসছিলাম, কিন্তু এই 12 জুলাই থেকে আমরা ডিম সবজি বন্ধ করছি। আমরা বিল পাচ্ছি না 3 মাস ধরে। আমার সামান্য 9,000 টাকা অনারিয়াম। তো এরা বিক্ষোভ আজকে দেখাইলো যে এরপরে নাকি এরা যদি ডিম আর ভালো করে খিচুড়ি না পায় তাহলে এরা আসবে না। মারা একটা বিক্ষোভ দেখাইলো। তো আমরাও কিন্তু এখন সিডিপিওকে জানাবো যে যেহেতু মারা বলতেছে, আমাদের তো বলতেই হবে, আমাদের হাতে তো কিছু নেই। তো আমরা সিডিপিওকে জানাবো। সিডিপিও যদি আমাদের কোনো অ্যাকশন না নেয় তাহলে উপর মহলে আমরা আবার জানাবো। এখন কি দিচ্ছেন সেন্টারগুলোতে? এখন সামান্য খিচুড়ি আর দিচ্ছি, আমরা চাল আর ডাল দিয়ে খিচুড়ি দিচ্ছি, আর 3 দিন সাদা ভাত দিচ্ছি। ডিম আর সবজি নাই না। কতদিন ধরে এই সমস্যা? 12 জুলাই থেকে। 12 জুলাই থেকে দেওয়া হচ্ছে না? দেওয়া হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনার নাম? বেলি বেগম। এটা কোন জায়গায়? সেন্টার নাম্বার 146 বাগানধুরা, উত্তর ধূপঝোড়া। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার
শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। রাজ্য জুড়ে এমন অবস্থা সৃষ্টি করছে তৃণমূল। ময়নাগুড়িতে গাছে বেঁধে কংগ্রেস কর্মীকে নৃশংসভাবে পিটিয়ে খুনের ঘটনা প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত। ময়নাগুড়িতে গাছে বেঁধে মার কংগ্রেস কর্মীকে, বাবার মৃতদেহ নিতে মর্গে 2 অভাগা কিশোর, গ্রেপ্তার 5, তল্লাশি চলছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বরাবরই প্রতিবাদী, চাপে পড়েও ছাড়েননি কংগ্রেস। অবশেষে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ বুথ সভাপতির উস্কানিতে গাছে বেঁধে মারের চোটে মৃত্যুর অভিযোগ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার খাগড়াবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনিতে। মৃত ব্যক্তির নাম মানিক রায়। মৃতের ভাই বিজয় রায় বৃহস্পতিবার জলপাইগুড়ি মর্গে ময়না তদন্তের পর দাদার মৃতদেহ নিতে এসে অভিযোগ করে জানান, গত 5 বছর ধরে দাদার উপর স্থানীয় তৃণমূল নেতারা চাপ সৃষ্টি করে আসছিল কংগ্রেস দল ছেড়ে দেওয়ার জন্য, যেটাতে দাদা রাজি হয়নি। এরপর এলাকার নানান অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বরাবরই প্রতিবাদী ছিলেন আমার এই দাদা, যে কারণে গত 5 বছর আগে দাদার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল। মিথ্যা নারী নির্যাতনের মামলা করেছিল, যা নিয়ে করা মামলা আজও চলছে। এরপর প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে শিলিগুড়ি গিয়ে বসবাস করে বেশ কয়েক বছর। গত সপ্তাহে কংগ্রেস দলের সহযোগিতায় গ্রামে ফেরে পরিবার সহ দাদা। বুধবার গ্রামে তৃণমূল কংগ্রেস দলের পঞ্চায়েত বুথ সভাপতি সহ অন্যান্য তৃণমূল কর্মীরা দাদার বাড়িতে এসে 5 বছর আগের মামলা তুলে নিতে চাপ দেয়। দাদা রাজি না হলে ঘরের বেড়া ভেঙে দাদাকে টেনে হিচড়ে বার করে বাড়ির সামনের গাছে বেঁধে অকথ্য শারীরিক নির্যাতন করে। এরপর দাদার শরীর নিস্তেজ হয়ে গেলে তারা চলে যায়। এমন ঘটনা দেখেই বৌদি ময়নাগুড়ি থানায় ছুটে যায় অভিযোগ জানাতে। পুলিশ আহত মানিক রায়কে প্রথমে ময়নাগুড়ি এবং পরে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠালে বৃহস্পতিবার ভোরে দাদার মৃত্যুর খবর পাওয়া যায়। ঘটনাটা হচ্ছে প্রথমে দীর্ঘ 5 বছর আগে মানিকের বাড়ি ভাঙচুর করার পর 10 জনের নামে 8-10 জনের নামে থানায় এফআইআর হয়। এবার উভয় পক্ষে কেস হয়। কেস হওয়ার পর তারপরে মানিক রায়কে অ্যারেস্ট করে ওরা বাড়ি পুরো একদম যত ছিল বাড়িতে সব ভাঙচুর করে লাইলুট করে নিয়ে যায়। কত বছর আগে এটা? এই প্রায় 5 বছর আগে। হ্যাঁ, কেস কিন্তু চলতেছে এখনো। হ্যাঁ, এবার প্রাণের ভয়ে সে বাচ্চা বউকে নিয়ে শিলিগুড়িতে 5 বছর কেটে আসে। হ্যাঁ, এবার পার্টির তরফ সহযোগিতা সে সামনে রোববারে বাড়িতে আসে হঠাৎ কলোনি। হ্যাঁ, হঠাৎ কলোনি, উত্তর খাগড়াবাড়ি 1 নম্বর 1। এবার ওইখানে আসার পর রোববারে আসলো, এখানে ঘরটর বাইন্দার পর সোমবারে 8-10 জন ছেলে টিএমসি ছেলে এসে হুমকি দেয় প্রাণের ভয়ে। কেন হুমকিটা কেন দেয়? হুমকিটা দিল ওই যে আমাদের কেস তুলতে হবে, তাহলে তুমি এখানে থাকতে পারবে। আপনারা কেস করেছিলেন কেন? ওই যে বাড়ি যে ভেঙে দিয়েছিল একদম মানিকের। বাড়িটা কেন ভাঙছিল? বাড়ি ভাঙছিল, ও টিএমসি করবে না, ও কংগ্রেস করে, জাতীয় কংগ্রেস করে, ও টিএমসি করবে না, এটা নিয়ে আর কি বাড়ি ভাঙচুর হয়েছিল। এবার ওইটাকে কেন্দ্র করে তার বাড়ি পরশুদিন সোমবারে এসে হুমকি দেয়। হুমকি দেওয়ার পর আবার সেই মানিক মোটামুটি কালকে হঠাৎ করে কালকে বুধবার রাত 9টা-10টার দিকে তাকে বাড়ি থেকে টাইনা নিয়ে আসে, গাছে বেঁধে রড বাঁশ ভুজালি দিয়ে মাথায় আঘাত করে। তারপর এখান থেকে তার বাচ্চা তার বউ থানায় গিয়ে পুলিশকে নিয়ে আসে। পুলিশকে নিয়ে এসে মানিককে উদ্ধার করে তখন ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করে। এবার রাত 11টার দিকে মানিককে জলপাইগুড়ি মেডিকেলে এফআর করি। তারপর এখান থেকে জলপাইগুড়ি 10তলার ডাক্তার তখন অর্ডার দিল যে 3:30টায় রাত মানিকের মারা গেল।
মারা গেল, মানে তৃণমূলের প্রভাবে এটা? তৃণমূলের প্রভাবে পঞ্চায়েতেও জড়িত আছে, তৃণমূল ওই এলাকার টিএমসি পঞ্চায়েতেও জড়িত আছে। কোন এলাকাটা? তার বুথ সভাপতিও জড়িত আছে। এটা কোন এলাকা? এখানে ময়নাগুড়ি খাগড়াবাড়ি 1 হঠাৎ কলোনি। হঠাৎ কলোনি। আপনার নাম কি? আমার নাম বিজয় রায়। কে হয় আপনার? আমার মামাতো ভাই হয়। নিজের স্বামীর মৃত্যু প্রসঙ্গে স্ত্রী স্বপ্না রায় জানান, আমাদের ঘরের পাশ দিয়ে নদী, সেই নদী থেকে তৃণমূলের লোকজন বালি তুলতো, আমার স্বামী বাধা দিত। আমরা কেন এত বছর পর আবার গ্রামে আসলাম সেটা নিয়েও ওদের রাগ। গতকাল রাতে ঘরের বেড়া ভেঙে আমার ছোট ছোট বাচ্চাদের সামনে থেকেই ওরা তুলে নিয়ে গেছে, গাছে বেঁধে মারে, যার জেরে আমার স্বামী মারা যায়। হ্যাঁ, পুলিশ আসলো, পুলিশ এসে অন্ধকারে পাচ্ছে না, পুলিশ লাইট নিয়ে আসলো, লাইট দিয়ে খুঁজে খুঁজে ওকে বার করলো। ও একবারে ওইখানে মানে শরীর ছাইড়ে দিচ্ছে মাথায়, তারপর ময়নাগুড়ি হসপিটালে নিয়ে গেলো। এইদিকে মাথা দিয়ে ব্লাড পড়তেছে। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার 4 জন। 4 জনই? সংসার চালাতো কে? ওই চালিত। হ্যাঁ, ওই চালিত। আপনার স্বামীর নাম কি ছিল? মানিক রায়। মানিক রায় কি করতো তিনি? ও দোকানে কাজ করতো, লটারি বিক্রি করতো, মানে যখন যেটা পাইতো। আপনি কি করেন? আমি মানুষের বাড়িতে কাজ করি। মানে মূলত বালি পাচারের বন্ধ করতেই, বালি মানে নদীর বালি বন্ধ, মানে ওগুলা বন্ধ করতে, আমাদের নদীর কাছে বাড়ি, ওই জন্য বন্ধ করতে, যে এদিক থেকে মাটি বালু তুলতেছে, আমাদের বাড়ি ঘর আছে ভাঙবে, এটা বাধা করতো। এই বাধাতে মানে সৃষ্টিটা হলো। মানে কারা নিত এই বালুটা? মানে টিএমসির লোকগুলাই নিত, বাড়ি ঘর তৈরি করতো, তারপরে চুপচুপ করে বিক্রিও করতো। তাও বলতেছে তোমরা বালু নিয়ে যাচ্ছ, দিন দিন আমাদের নদীর বার ভাঙে, কি হচ্ছে তোমরা নিজে দেখো। 100 দিনের কাজ করছো, তখনও কাজছো, তখনও আমি বাধা করছি, ভাঙতেছো, আমাদেরও তো বাড়ি ঘর চলে যাবে, অন্য মানুষের তো যাবে না। এইটা কি আমাদেরকে আবার বাঁধিয়ে দিবে? আপনাদের বাড়িটা কোথায় মূলত? এক ঠিকানা থেকে আরেকবার বলুন। আমাদের বাড়ি ময়নাগুড়ি শহীদঘর স্কুলটা যে আছে, এই যে জোড়া ব্রিজটা, জোড়া ব্রিজ পার হয়ে হঠাৎ করে নিয়ে চলে গেলো, হঠাৎ করে নিয়ে গেল। পাড়ার লোক সাহায্য করতে আসেনি? পাড়ার লোক সাহায্য করতে আসেনি কি, পাড়ার লোক সাহায্য করতে আসেনি। ঘটনা হলো ওদেরকে, ওই ছেলেগুলোকে পাড়ার লোক ভয় পায়, ওই জন্য আসেনি। মানে প্রভাব তাদের আছে। হ্যাঁ, আর ওরা মারপিট করে ওইখানে ওকে ফেলা রেখে চলে গেছে, পালাইছে। আপনার নাম কি বললেন? আমার নাম স্বপ্না রায়। অপরদিকে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বৃহস্পতিবার জেলা আদালতে পেশ করা হয়েছে। অপরদিকে এমন মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, গোটা রাজ্য জুড়েই এমন অবস্থা সৃষ্টি করছে তৃণমূল। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের সবাইকে গ্রেপ্তারের দাবিতে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হচ্ছি। কোনো সময় ছোট দোকান চালিয়ে তার সংসার উনি চালিয়ে যাচ্ছিলেন। বছর 12-10 দুটো ছেলে আছে, নাবালক, স্ত্রী আছে। কোনো কারণে ওই এলাকার যারা মাতব্বর শ্রেণীর মানুষ, তারা ওকে ঢুকতে দিচ্ছিল না। 21 তারিখ ওকে সেখানে আমাদের দলীয় নেতৃবৃন্দ, ব্লক স্তরের, তারা ওখানে একটা অস্থায়ী ঘর করে দেয় হঠাৎ কলোনিতে, ময়নাগুড়ির খাগড়াবাড়ি 1 অঞ্চলে, এবং ও আবার বসবাস করা শুরু করে। সেদিন থেকেই আবার থ্রেট শুরু হয়। গতকাল রাতে ওকে বাড়ির থেকে ডেকে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে ব্রুটালি মার্ডার করা হয়েছে। একদম যাকে বলে ব্রুটালি মার্ডার। মানুষের কি বাঁচার অধিকার নেই? মানুষের কি কথা বলার অধিকার নেই? মানুষের কি অন্য কোনো দল পড়ে নিজের সিদ্ধারাটাকে ঠিক রেখে কাজ করে খাবার অধিকার নেই? এরকম একটা পরিবেশ বা পরিস্থিতি পশ্চিমবাংলায়, শুধু ময়নাগুড়িতে কেন, সব জায়গাতেই এরকমভাবে একটা চালানোর চেষ্টা চলছে। আমরা ভীষণভাবে তীব্র ধিক্কার জানাচ্ছি। এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই ওনার স্ত্রী একটা এফআইআর করেছেন, সেই এফআইআরের কপি নিয়ে এবং আমরাও একটা চিঠি লিখে এসপির সাথে দেখা করব। যারা যারা দোষী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ আমাদের কাছে দলীয় যে তদন্ত, সেই তদন্তে উঠে এসেছে যে ওই এলাকার শাসক দলের বুথ সভাপতি এবং পঞ্চায়েতের মদতে এই মার্ডার কেসটা হয়েছে। বিষয়টা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, পুরো ঘটনা মিথ্যা, এর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। পুলিশ তদন্ত করছে, সঠিক ব্যক্তিকে ধরে সাজা দেওয়া হবে। গতকাল আমাদের ময়নাগুড়ির অন্তর্গত খাগড়াবাড়ি 1 অঞ্চলের হঠাৎ কলোনিতে একজনকে ওই এলাকার কিছু মানুষ তার যে কারণে হোক পিটিয়ে মেরেছে। একটা জনরোষের কারণে হয়তো এটা হয়েছে। বস্তুত কেউ কেউ
বা কংগ্রেসকে আমরা দেখছি যে আমাদের যে দোষারোপ করছে তৃণমূল কংগ্রেস এটা করেছে, এরকম কোনো ব্যাপারই নেই। ওখানে জমি সংক্রান্ত বালু তোলা এগুলো কোনো কথাই না, এটা অন্য কোনো বিষয় পুলিশ তদন্ত করছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি। এখানে রাজনৈতিক কোনো ইস্যুই নেই, এটা সম্পূর্ণ ওই এলাকার সামাজিক একটা ইস্যু। আমরা চাইছি, আমরা পুলিশ প্রশাসনের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন জানিয়েছি যে এই ঘটনার বিস্তারিত তদন্ত তারা করুক এবং যারা দোষী ব্যক্তি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। পাশাপাশি এও আবেদন করেছি যেন কোনো নিরপরাধ ব্যক্তি এর মধ্যে জড়িয়ে না পড়ে, এই আবেদনটুকু আমরা দেখেছি। তৃণমূল কংগ্রেস কখনোই এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত থাকে না, ছিলও না। সুতরাং এটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপাবার কোনো কারণ নেই। আর কংগ্রেস ময়দা করতে প্রায় নিশ্চিহ্নই, সুতরাং তাদের সঙ্গে রাজনৈতিক শত্রুতার আমাদের কোনো ব্যাপার নেই। এখানে আমাদের রাজনৈতিকভাবে কোনো ব্যাপার নেই। ওখানে দলমত নির্বিশেষে সংগঠিত নয়, আকস্মিকভাবেই এই ঘটনাটা ঘটেছে, মর্মান্তিক ঘটনা। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর পূর্ণাঙ্গ তদন্ত পুলিশ প্রশাসনের কাছে দাবি রেখেছি। লক্ষ্য 2026 বিধানসভা নির্বাচন, আর তার জন্য চাই প্রবল জনসংযোগ। 21শে জুলাই মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রত্যেকটি স্তরের নেতৃত্ব প্রয়োজনে পায়ে হেঁটে সাইকেলে চেপে গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ করবেন। তার এই নির্দেশকে মান্যতা দিয়ে একাধিক গ্রামে পৌঁছে যান রাজ্য তৃণমূল মুখপাত্র তথা কোচবিহারের তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়, তাও আবার সাইকেলে চেপে। কথা বলেন স্থানীয়দের সাথে, পৌঁছে যান পুরাতন তৃণমূল কংগ্রেস নেতা মীর মহিরুদ্দিনের বাড়িতে, কথা হয় তার সাথেও। এলাকার সাধারণ মানুষের সাথে নিয়ে এই জনসংযোগ আগামী বিধানসভা নির্বাচনে আলাদা মাত্রা এনে দেবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। জনসংযোগ শেষে পার্থ প্রতিম রায় জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে সাইকেলে চেপে জনসংযোগ শুরু করা হয়েছে। তিনি হয়তো রোজ জনসংযোগ করতে পারবেন না, কিন্তু যখনই সময় পাবেন জেলার বিভিন্ন গ্রামের সাধারণ মানুষদের সাথে এভাবেই হয় পায়ে হেঁটে নয়তো সাইকেলে চেপে জনসংযোগ করবেন। আর এই জনসংযোগ আগামী 2026 বিধানসভা নির্বাচনে কোচবিহারের 9টি আসন জয়লাভে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিভিন্নভাবে বিভিন্ন সময়ে জনসংযোগের উপর জোর দিয়ে আসছেন। নেত্রী যখন একটি বার্তা দিয়েছেন সেই বার্তাকে মান্যতা দেওয়া কর্তব্য, তাই এই জনসংযোগের নতুন পন্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। দেখুন, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দলের সকল স্তরের কর্মীদের নেতৃত্বের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে যে মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ করতে হবে, প্রয়োজনে সাইকেলে পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরতে হবে। আমরা মনে করি এটা সংযোগের একটা অন্যতম মাধ্যম। তো স্বাভাবিকভাবে 21শে জুলাই আমরা গতকালই ফিরে এসেছি, তো নেত্রীর বার্তাকে মান্যতা দিয়ে আমরা মনে করলাম যে সাইকেলে চেপেই কর্মী, দলীয় যারা পঞ্চায়েত রয়েছে, যারা সমর্থক রয়েছে তাদের সঙ্গে দেখা করা, খোঁজ খবর নেওয়া। তো এই টাকাগাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় এসেছে আমাদের এখানকার অন্যতম দলের কর্মী নেতৃত্ব, উপপ্রধানও ছিলেন। তার সঙ্গে যেমন কথা বললাম, দুজন পঞ্চায়েত সদস্য কথা বললাম, আমাদের এখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে একটু কথা বললাম, এবং চলার পথেও অঙ্গনওয়াড়ি কর্মী, কিছু স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বললাম। আবারও ফেরার পথে কিছু মানুষজনের সঙ্গে কথা বলবো। আমরা মানুষের সঙ্গে এই নিবিড় সংযোগটা রাখতে চাই, নেত্রীর বার্তাকে মান্যতা দিয়ে, তার পরামর্শকে মান্যতা দিয়ে। এবং অধিনায়ক বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন, আরও বেশি করে নিবিড় জনসংযোগের উপর জোর দেওয়া। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, বিত্তবান নয়, হৃদয়বান, বিবেকবান কর্মী হয়ে সকলকে উঠতে হবে। আমরা সকলের চেষ্টা করব, যদি আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলোকে শুধরে নিয়ে আরও বেশি করে মানুষের কাছাকাছি থেকে তাদের কথা শোনা, তাদের সমস্যার কথা শোনা, এবং যতটা সম্ভব সেই সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করা। আমরা মাঝে সাঝে এটা চেষ্টা করব, হয়তো ব্যস্ততার কারণে আমার পক্ষে হয়তো প্রতিদিন বেরোনো সম্ভব নয়, তবে আমি জারি রাখবো সপ্তাহে অন্তত 1-2 দিন যাতে সাইকেলে চেপে পায়ে হেঁটে গ্রামীণ এলাকাগুলোতে পৌঁছে যেতে পারি। হাতির হানায় মৃত্যু একজনের, আহত একজন। ডুয়ার্সের লোকালয়ে হাতির তাণ্ডব অব্যাহত। এবার হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির, এবং সেই সাথে আহত হলেন মৃত ব্যক্তির স্ত্রী। মৃতের নাম বাবলু ওরাও এবং আহত মহিলার নাম লাচ্ছ ওরাও। ডুয়ার্সের মেটেলি ব্লকের উত্তর ধূপঝরা মূর্তি ফরেস্ট ভিলেজ এলাকার ঘটনা। জানা গেছে, বুধবার রাতে পার্শ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি ঢুকে পড়ে মূর্তি ফরেস্ট ভিলেজ এলাকায়। হাতিটি ঘরের পিছন দিকের বেড়া ভেঙে বাবলুকে সুর দিয়ে টেনে বাইরে বের করে।
এদিকে ঘরের বেড়া ও ঘরে থাকা কাঠে চাপা পড়ে গুরুতর আহত হয় ওনার স্ত্রী। এদিকে হাতিটি বাবলুকে বাইরে বের করে রীতিমতো পিষে দেয়। স্থানীয়রা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে হাতিটি ওই এলাকা থেকে চলে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে মেটেলি থানার পুলিশ ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। এদিকে বাবলু ও ওনার স্ত্রীকে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবলুকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে তার স্ত্রীর আঘাত গুরুতর হওয়ায় তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃতের পরিবার সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবে বলে বন দপ্তর সূত্রে জানা যায়। আমি খবর পেয়ে আসলাম, মূর্তি ফরেস্ট বস্তি, যেখানে রাত্রে প্রায় 15টা নাগাদ একটি গরুমারা ফরেস্ট থেকে একটি হাতি এসে বাবলু উরাওয়ের নামে একটা ব্যক্তিকে স্পটে মারছে। তো সেই বিষয়ে আসলাম একটু দেখতে। তো ব্যাপারটা হচ্ছে ফরেস্টের যে পরিকাঠামোটা দিনের পর দিন কমে যাচ্ছে বলে, কিন্তু আজকে এই সব ঘটনাগুলো দিনের পর দিন আমরা পাচ্ছি আর কি। তো আগামী দিনে ফরেস্টে যদি বেশি করে গাছ এবং বন্যপ্রাণীদের খাবার ব্যবস্থা যদি হয় তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমার নাম হচ্ছে সাবুল হক। কেন্দ্রীয় সরকারের পেশ করা বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জলপাইগুড়ি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির। এদিন জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে টিফিন বিরতিতে স্লোগান শাউটিং এর মধ্যে দিয়ে কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক মনোজিৎ দাস বলেন, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করেছে। এই বাজেটে মধ্যবিত্ত সাধারণ জনগণের পাশাপাশি শ্রমিক কর্মচারীরা আক্রান্ত হয়েছেন। এদিন সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতে কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সভা করা হয় বলে জানান তিনি। যে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির আহ্বানে সারা রাজ্য জুড়ে যে কেন্দ্রীয় বাজেট যেটা পেশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, সেখানে মধ্যবিত্ত সাধারণ জনগণ, শ্রমিক কর্মচারীরা যেভাবে আক্রান্ত হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সভা সংগঠিত হচ্ছে। জেলা জুড়ে কি হচ্ছে? জেলার বিভিন্ন জায়গায় হচ্ছে। এখানে ডিএম অফিস এবং ডিএম অফিস সংলগ্ন কর্মচারীরা আজকে এই বিক্ষোভে সামিল হলেন। এছাড়াও জেলার বিভিন্ন ব্লক, মহকুমা এবং জেলা শহরের বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ সংগঠিত হচ্ছে। নাম মনোজিৎ দাস, সম্পাদক, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, জলপাইগুড়ি। এবারে একটু নিরুদ্দেশ সম্পর্কিত খবরে যাচ্ছি। জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় পাতকাটা কলোনির বাসিন্দা 42 বছর বয়সী মন্তোষ সরকার গত 17 তারিখ থেকে নিখোঁজ। চিন্তায় মানসিক ভারসাম্যহীন মন্তোষের পরিবার। মাঝখানে একদিন গাজলডোবা বোদাগঞ্জ সংলগ্ন এলাকায় দেখা মিললেও খোঁজ সেভাবে পাওয়া যায়নি। কোনো সহৃদয় ব্যক্তির নিখোঁজ মন্তোষ সরকারের খোঁজ পেলে অবশ্যই যোগাযোগ করবেন 9800571670 এই নাম্বারে। গত 17 তারিখ থেকে 17/7/2024 আমার দাদা মন্তোষ সরকার মানসিক ভারসাম্যহীন, ওনাকে বাড়ি থেকে চলে গেছে, মাথা খারাপ। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ যদি ওনার সন্ধান পান তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। মোবাইল নাম্বার 9800571670, বাড়ি পাতকাটা কলোনি। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। কুয়ো থেকে ভাম বিড়ালের ছানা উদ্ধার করলো স্বেচ্ছাসেবী সংগঠন।
খবরের প্রকাশ, গতকাল সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার চুনিলাল রোড এলাকার সপ্তর্ষি শর্মার বাড়ির কুয়োর মধ্যে থেকে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসছিল। পরিবারের সদস্যরা কুয়োর ভিতর আলো ফেলতেই দেখতে পান একটি ভামবিড়ালের ছানা কোনো প্রকারে পাইপের সাথে ঝুলে আছে। কুয়োর বালতি ফেলে ভামবিড়ালের ছানাটাকে উদ্ধারের চেষ্টা করেও বিফল হন তারা। নিরুপায় হয়ে খবর দেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। এরপর ঝুঁকি নিয়ে অত্যন্ত কৌশলে কুয়ো থেকে ভামবিড়ালের ছানাটিকে উদ্ধার করেন গ্রিন জলপাইগুড়ির টিম। সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান, ছানাটি সুস্থ থাকায় পাশেই ছেড়ে দেওয়া হয়েছে। ঝুঁকি নিয়ে হলেও ছানাটিকে বাঁচাতে পেরে ভালো লাগছে বলে তিনি জানান। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 32.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বড়সড় দুষ্কৃতী হানা থেকে বাঁচল জলপাইগুড়ি শহর। রাত বিরেতে পুলিশ বাহিনীর ওপর গুলি বৃষ্টি করে ফেরা দুষ্কৃতীরা, তদন্তে নেমেছে পুলিশ। ময়নাগুড়িতে গাছে বেঁধে পিটিয়ে কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তদন্তে পুলিশ। রাজ্য জুড়ে এমন অবস্থার বিরুদ্ধে মুখ খুললেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.